আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এমসিকিউ সমাধান ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আপনাদের মাঝে আসছি আমরা আজকে। তাহলে সময় নষ্ট না করে শুরু করি আজকের প্রথম এমসিকিউ। দেখেন আমাদের এখানে কি বলছে 1 মার্চ 2016 তারিখে 90 দিন মেয়াদি। কয় মাস? 90 দিন। দেখেন এখানে লেখা আছে 90 দিন মেয়াদি। সাধারণত আমরা জানি 90 দিন হচ্ছে 3 মাস। 90 দিন হচ্ছে কয় মাস? 3 মাস। বলছে 3 মাস মেয়াদি প্রদেয় নোটে স্বীকৃতি দেওয়া হলো। নোটটির মেয়াদ পূর্তির তারিখ কত? মেয়াদ পূর্তি মানে কি? মেয়াদ শেষের তারিখটা বাড়ি করতে বলছে। আমাদের করণীয় কি? মেয়াদ শেষের তারিখটা বাড়ি করতে বলছে। এখন দেখেন, যেহেতু আমরা জানি মেয়াদ পূর্তি হচ্ছে মেয়াদ শেষ, আর 90 দিন মানে 3 মাস। তো যেহেতু বলছে কোন মাসে দিছে? 1 মাস। মনে রাখবেন, যদি এরকম কোনো প্রশ্ন আপনার যদি পরীক্ষায় আসে, তাহলে যে দিন বলছে, যে দিন, ওই দিনটা বাদ যাবে। এখন আমাদের প্রথম হচ্ছে মাস, তো 3 মাস, যেহেতু মাস, পরে হচ্ছে এপ্রিল, পরে হচ্ছে মে, এই 3 মাস। এখন আমরা বলছি, যেহেতু সাধারণত আমরা জানি মার্চ মাস হচ্ছে কত দিনের? মার্চ মাস হচ্ছে 31 দিনের। ঠিক আছে, সাধারণত মার্চ মাস কত দিনের? মার্চ মাস হচ্ছে 31 দিনের। এপ্রিল হচ্ছে 30 দিনের, আবার মে হচ্ছে 31 দিনের। এখন আমাদের তারিখ বের করতে হবে। এখন দেওয়া আছে, দেখেন 29 মে, 30 মে, 31 মে, 1 জুন। এখানে আমাদের কি অপশন দেওয়া আছে? তাহলে মনে রাখবেন, যে দিন আমাদের কি করছে, নোটটা ইস্যু করা হয়েছে, ওই দিনটা বাদ যাবে। তাহলে আমাদের সাধারণত বলছে মার্চ মাস যেহেতু 31 দিন, 1 তারিখে আমরা কি করছি? ইস্যু করছি। সেক্ষেত্রে আমাদের একদিন যদি বাদ যায়, তাহলে মার্চ মাস থাকে কত দিন? 30 দিন। মানে মার্চ মাস পুরোপুরি কমপ্লিট, মার্চ মাস শেষ, এই গেছে 30 দিন। পরে এই যদি এপ্রিল মাস 30 দিন, তাহলে গেছে কত দিন? এই এপ্রিল 30 গেছে 60 দিন। তাহলে মে মাসের কয় তারিখে মেয়াদ শেষ হওয়ার কথা? আল্লাহ কত? 30। তাহলে আমাদের উত্তর হবে মে মাসের 30 তারিখে আমাদের কি হবে? মেয়াদটা শেষ হবে। তাহলে উত্তর হবে খ। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে দেখেন পরের এমসিকিউ বলছে সন্দেহজনক পাওনা সঞ্চিতির প্রকৃতি কি? মানে সন্দেহজনক, আমাদের কুঋণ সঞ্চিতি দ্বারা লিখি, এই কুঋণ সঞ্চিতিটা হচ্ছে সন্দেহজনক পাওনা অথবা দেনা সঞ্চিতি বলি। তাহলে এটা আমাদের পরীক্ষা 2বার আসছে। সিলেট বোর্ড 19 সালে আসছে এবং হচ্ছে কুমিল্লা বোর্ড 15 সালে 2বার পরীক্ষা এটা আসছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ আছে। তাহলে আমাদের বলছে সন্দেহজনক পাওনা সঞ্চিতির প্রকৃতিটা কি? তাহলে একটা আছে নিট ক্ষতি। সাধারণত সঞ্চিতি কখনো ক্ষতি হয় না। এখানে লেখা আছে সাধারণ সঞ্চিতি, এটা তো সাধারণ সঞ্চিতিও না। মুনাফার বন্টন, এটা মুনাফার বন্টনও না। বিপরীত সম্পত্তি, এটা উত্তর হবে ঘ নাম্বার, বিপরীত সম্পত্তি। তাহলে পরে সমন্বয় কি বলছে? অনাদায় পাওনা কেন সৃষ্টি হয়? মানে সাধারণত প্রতিষ্ঠানে যে অনাদায় পাওনা ধার্য করা হয়, এই অনাদায় পাওনাটা সৃষ্টি হয় কেন? বলছে ক নাম্বার, জনসংখ্যা বৃদ্ধির কারণে। এটা তো হবে না, জনসংখ্যা নিয়ে প্রতিষ্ঠানে কোনো কিছু কমেও না, কোনো কিছু বাড়েও না। মহাজন ও ব্যবসায়ীদের সুদ বৃদ্ধির কারণে। মহাজন ও ব্যবসায়ীদের সুদ বৃদ্ধি হলে আমাদের কোনো কিছু দরকার নাই। তাহলে আমাদের সাধারণত এটা আয় ব্যয় কম হয়, এটা কোনো কি হয়? অনাদায় পাওনা হয় না। দুর্বল মানসিকতা হলে তো ব্যবসায় কোনো লাভ ক্ষতি নেই, সমস্যা নাই। পরে বলছে কি? পরে বলছে আর্থিক অনটন ও দেউলিয়াপনার কারণে। আর্থিক যদি কোনো ব্যক্তি, সাধারণত অনাদায় পাওনা কার থেকে ধার্য করা হয়? প্রাপ্য হিসাব থেকে। প্রাপ্য হিসাবের মানে কোনো ব্যক্তি যদি, আমরা যার কাছে টাকা পাবো, সে যদি কখনো কি হয়ে যায়? দেউলিয়া হয়ে যায়, অথবা তার কোনো কি আছে? আর্থিক সমস্যা আছে, তখন যায় কি হয়? মানে অনাদায় পাওনা সৃষ্টি হয়। এখানে উত্তর হবে ঘ নাম্বার, আর্থিক অনটন ও দেউলিয়াপনার কারণ। উত্তর হবে ঘ নম্বর। তাহলে পরে কি বলছে? কুঋণ সঞ্চিতির পরিমাণ 2000 টাকা। টাকা কমাতে হবে। কি বলছে? কুঋণ সঞ্চিতির পরিমাণ 2000 টাকা কমাতে হবে। রেওয়া মিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ 6000 টাকা দেওয়া আছে। সাধারণত আমরা জানি রেওয়া মিলে যে কুঋণ সঞ্চিতি আছে, কি বলছি? সাধারণত রেওয়া মিলে যে কুঋণ সঞ্চিতি থাকে, সেটা হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি। পুরাতন কি? সেটা হচ্ছে পুরাতন কুঋণ। পুরাতন কুঋণ কত আছে? 6000 টাকা দেওয়া আছে। পুরাতন কুঋণ 6000 টাকা।
নতুন কুরিন সঞ্চিতির পরিমাণ কত টাকা বলছে। এখন বলছে কুরিন আমাদের কি করতে হবে, কুরিন সঞ্চিতির পরিমাণ 2000 টাকা কমাতে হবে। তাহলে অবশ্যই পুরাতনকে কমাতে হলে আমার কি প্রয়োজন, কারণ সাধারণত আমরা কুরিন একটা সূত্র আছে, কুরিন সূত্র হচ্ছে পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বিয়োগ পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে আমাদের পুরাতন কুরিন সঞ্চিতি থেকে যদি আমরা নতুন কুরিন সঞ্চিতি বাদ দিই, তাহলে আমাদের কি হবে, পুরাতন কুরিন সঞ্চিতি হ্রাস পাবে। তো বলছে 2000 টাকা কমাতে হবে। তাহলে নতুন কুরিনের পরিমাণ কত, তাহলে আমাদের উত্তর হবে নতুন কুরিনের পরিমাণ হচ্ছে 4000 টাকা। পরের সমানে বলছে 2500 টাকার প্রাপ্য নোট 10% হারে মেয়াদ পূর্তি 2 মাস পূর্বে বিক্রয় করলে কত টাকা পাওয়া যাবে। কি বলছে, সাধারণত বলছে 2500 টাকার প্রাপ্য নোট 10% হারে মেয়াদ পূর্তি মানে মেয়াদ শেষের 2 মাস পূর্বে, কত মাস মেয়াদ কিছু বলছে, কিচ্ছু বলা নাই। সাধারণত আমরা যদি কোনো টাকা, সাধারণত কি বলছি, আমরা যদি কোনো টাকার পার্সেন্টেজ বাইর করি, সেক্ষেত্রে আমাদের মানে এই পার্সেন্টেজের মানে সুদটা বাইরে হয় পুরা বছরের, মানে 2500 টাকার পুরা বছরের সুদ কত টাকা, সরি এখানে 2500 টাকা হবে না, এখানে হবে 25,000, এখানে একটু শূন্য একটা উত্তর বলেছে, এখানে হবে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা 10% কত টাকা হবে, 2500 টাকা। ঠিক আছে, তো এখন বলছে যেহেতু আমাদের এই টাকাটা হচ্ছে পুরো বছরের টাকা বাইরে হয়েছে, কিন্তু আমাদের বলছে 2 মাস পূর্বে যদি বিক্রি করে দিই আমরা, তাহলে 2 মাস কম হবে। তাহলে আমরা যদি 2500 টাকা 10 মাসের সুদ বাইর করি গুণ 10/12 দিই, তাহলে আমাদের বাইরে হচ্ছে কত দেখি, 2500 গুণ 10/12, তাহলে আমাদের কত টাকা বাইরে 2083 টাকা বাইরে। মানে এটা হচ্ছে আমাদের 10 মাসের সুদ বাইরে, মানে এই 2500 টাকা 10 মাসের সুদ বাইরে হচ্ছে 2083 টাকা। তাহলে 2500 টাকা থেকে তো যদি আমরা 2083 টাকা বাদ দিই, মানে এই 2 টাকার থেকে যদি একটা উপরটা থেকে সেটা বাদ দিই, তাহলে আর থাকে কত, 417 টাকা। তাহলে আমাদের বলছে কত টাকা পাওয়া যাবে 2 মাস পূর্বে বিক্রি করলে কত টাকা, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে কত টাকা কম পাওয়া যাবে, কত টাকা কম পাওয়া যাবে। তাহলে উত্তর হবে 417 টাকা কম পাওয়া যাবে। ঠিক আছে, এখানে হবে 2500 টাকার প্রাপ্য নোট 10% হারে মেয়াদ পূর্তি 2 মাস পূর্বে বিক্রয় করলে কত টাকা কম পাওয়া যাবে, উত্তর হবে কত, 417 টাকা। আশা করি বুঝতে পারছেন। পরের প্রশ্ন বলছে প্রাপ্য নোটের প্রত্যাখ্যানজনিত নোটিং চার্জ কার ব্যয়, এটা তো মুখস্থ, এটা হচ্ছে ক্রেতার ব্যয়, মনে রাখবেন এটা হচ্ছে ক্রেতার ব্যয়। তারপরে কি বলছে, এই 120 দিন মানে কি কয় মাস, সাধারণত আমরা জানি 30 দিনে যদি 1 মাস হয়, তাহলে 120 দিন মানে কত মাস, 120 দিন সমান সমান হচ্ছে 4 মাস। কয় মাস, 4 মাস। বলছে কি এই 120 দিন মেয়াদি 10,000 টাকার একটি প্রাপ্য নোট যার সুদের হার 9%, মেয়াদ শেষে সুদ আয়ের পরিমাণ কত টাকা। মেয়াদ শেষে এখানে বলছে 120 দিন, যেহেতু মেয়াদকালে এটা মেয়াদকালে 120 দিন। সাধারণত আমরা বলছি কোনো একটা অ্যামাউন্ট যদি, তাহলে কি বলছি, সাধারণত কোনো একটা অ্যামাউন্ট যদি আমরা সুদ বাইর করি, পার্সেন্টেজ বাইর করি আর কি, পার্সেন্টেজের টাকা বাইর করি, সেক্ষেত্রে এটা সুদ বাইর হয় হচ্ছে পুরো বছরের টাকা। তাহলে 9,000 টাকার 10,000 টাকার 9% সুদ বাইরে হচ্ছে 900 টাকা। এটা হচ্ছে এই যে 900 টাকা আছে, এই 900 টাকা বাইরে হচ্ছে 1 বছর, মানে 365 অথবা 360 দিন, মানে 1 বছর টাকা বাইরে হয়েছে। এখন বলছি এই যে 120 দিন আছে, 120 দিন সমান আমার কত বলছে, কয় মাস, 4 মাস। এটা মনে রাখবেন, 120 দিন সমান কত মাস, 4 মাস। এই 100 যদি যেহেতু আমাদের 900 টাকা হচ্ছে 4 কয় মাসের, 12 মাসের টাকা, তাহলে আমাদের বলছি আমাদের এই যেহেতু আমরা 120 দিন এই নোটটা রাখছি, তাহলে আমাদের 120 দিনে কত টাকা লাভ হয়েছে এটাতে বাইর করতে হবে। তাহলে আমরা যদি লিখি 900 গুণ 4 মাসের টাকা বাইর করতে হবে, তাহলে যে 900 টাকা আছে এটা হচ্ছে 12 মাসের টাকা দেওয়া আছে। তাহলে আমরা যদি গুণ করি 4 নং 36 মানে 3,600, আর 12 যদি 3,600 ভাগ করি কত হয়, 3 12 36 মানে 300 টাকা হয়। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে খ নাম্বার 300 টাকা। মানে আমরা 4 মাসে পাইছি 300 টাকা, তাহলে 8 মাসে কত 600, 12 মাসে কত 900 টাকা। আশা করি বুঝতে পারছেন।